বুড়িমা, আপনার হাতে রান্না সত্যি সুন্দর। আমার খুব ভালো লাগছে। তুমি মাঝে মাঝে আমার এখানে যে আসো, আমার খুব ভালো লাগে। নিজের ছেলে তো নেই, সেই কারণে তোমাকেই নিজের ছেলে হিসেবে ভাবি। আজকে তোমার জন্য একটা সোনার হার এনেছি, দেখো তো পছন্দ হচ্ছে কিনা। খুব সুন্দর লাগছে। তুমি আমার জন্য এত কিছু করো, সত্যি আমার খুব ভালো লাগে। কিন্তু একটা কথা বলুন বুড়িমা, আপনি এইসব মূল্যবান জিনিস নিয়ে কি করেন? আমার কিন্তু এই নিয়ে প্রশ্ন আছে। আমি কোনো খারাপ কাজ করিনি বাবা, তুমি শুধু এতটুকু জেনে রাখো, আমি যা করছি ভালোর জন্যই করছি। আমি আপনাকে চাপ দেব না। আপনি যদি আমাকে না বলতে চান বলবেন না, তবে জানেন তো আমি আজকে আছি কালকে নাই। পুলিশ কিভাবে আমার পেছনে পড়ে আছে আপনি নিশ্চয়ই জানেন। একটু সাবধানে থেকো বাবা, তোমার মতো ভালো মানুষের যদি কোনো ক্ষতি হয়ে যায় তাহলে সত্যিই আমার খুব কষ্ট হবে। এই দুনিয়ায় ভালো মানুষের কদর নেই বুড়িমা। সে কোন ছোটবেলায় মাকে হারিয়েছিলাম, কোনোদিন কি ভাবতে পেরেছিলাম আপনাকে নিজের মতো করে পাবো? যাক, ভাগ্যে যা লেখা আছে তাই হবে। বুড়িমা, আমার আর বেশি দেরি করা চলে না। কিন্তু এখন কি করে যাবে বাবা? এখন তো ঝড় বৃষ্টি হচ্ছে, বাইরে প্রচন্ড দুর্যোগ, এই সময় না বের হলেই নয়। না বুড়িমা, সুখ আমার কপালে নেই। যতদিন বেঁচে আছি এইভাবেই লুকিয়ে কষ্ট করে মাথার আশ্রয়টুকু খুঁজে নিতে হবে। তুমি তবে সাবধানে থেকো, হ্যাঁ? আমি এলাম। মঙ্গল সিং বুড়িমার ঘর থেকে বেরিয়ে চলে গেল। এদিকে তাদের দুজনের কেউ লক্ষ্য করল না, বৃষ্টির মধ্যে ভিজে অন্ধকারে দাঁড়িয়ে গাছতলার পাশ থেকে কে একজন তাদেরকে লক্ষ্য করলো। সকাল হতেই বুড়ি লুকিয়ে লুকিয়ে সেই সোনার হার নিয়ে স্বর্ণকার রাঘবের দোকানে এসে পৌঁছালো। আরে বুড়িমা, এসো এসো এসো, তা কি ব্যাপার? একটা নতুন হার এনেছি, এইটা একটু দেখো তো বাবা, এটাতে কত দাম দিতে পারবে? কি ব্যাপার বলো তো বুড়িমা, তুমি রোজ রোজ এরকম নতুন নতুন হার পাচ্ছ কোত্থেকে? চুরি টুরি ধরলে নাকি শেষ বয়সে? না রে বাবা, এই বৃদ্ধ বয়সে দেখার মতো তো কেউ আর নেই। তোমাকে দেখে তো বোঝা যায় না, কিন্তু তোমার কাছে যা অর্থ সম্পত্তি আছে মনে হচ্ছে তা তো আমার থেকেও বেশি। কিরে, কি ভাবছিস? না না, মানে আসলে তোমার জন্য খুব কষ্ট হচ্ছে। এইভাবে জমানো দামি দামি জিনিসগুলোকে বিক্রি করে দিতে হচ্ছে। সত্যি তোমার ছেলেরা যে তোমাকে কেন ফেলে দিয়ে চলে গেল। ওরে যুগের হাওয়া, ছেলেরা বড় হলে তার বুড়ি মা বাবাদেরকে দেখে না। আমার কপালে হয়তো এটাই লেখা ছিল, যখন খেতে পাইনি ছোটবেলায় নিজের মুখের ভাতটুকু তাদেরকে তুলে দিয়েছি, আর আজকে। যাক, সেসব কথা ভেবে দুঃখ করে লাভ নেই। এই গহনা আমি দেখলাম, তোমাকে আমি এর জন্য 5,000 টাকা দিতে পারি, চলবে তো? আমি তো অত হিসেব জানি না বাবা, তুই যেটা ভালো বুঝিস সেটাই কর। রাত হলে আড্ডা দিতে চলে যাওয়া আর দিনের বেলা পড়ে পড়ে ঘুম দেওয়া প্রতিদিনের এটাই নিয়ম হয়ে দাঁড়িয়েছে যেন। এখনো কি ঘুম ভাঙার সময় হয়নি? মা, তুমি এভাবে চিৎকার করছো কেন? বাবা একটু ঘুমোচ্ছে, ঘুমোতে দাও না। তোমার এই সকালবেলার চিৎকার আমার একদম ভালো লাগে না। এই, তুই একদম চুপ করে থাকবি। যেমন বাবা তার তেমন বেটি, দুজনেই হয়েছে একেবারে কুঁড়ে। আমাকে ঘর সংসারের সমস্ত দায়িত্ব সামলাতে হবে সেই সকালবেলা থেকে উঠে। কি হলো গিন্নি, তুমি এভাবে সকালবেলা চিৎকার করতে শুরু করেছো কেন? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? প্রশ্নটা তো তোমাকে করা উচিত। বেলা কত হয়েছে? লোকে মাঠের কাজ সেরে বাজার হাট করে বাড়ি চলে এলো, এবার বাড়ির কাজ সামলাচ্ছে, আর তোমার এখনো ঘুম থেকে ওঠারই নাম নেই। এইভাবে কুঁড়েমি করলে চলবে তো? শোনো গিন্নি, সংসার নিয়ে তোমার যতটা মাথা ব্যথা আছে আমারও ততটাই আছে। ঘরে একটা খাবার চাল ডাল সবজি কিচ্ছু নেই, সেগুলো কে আনবে শুনি? আরে গিন্নি, শোনো শোনো, তোমাকে বলি, আমি রাত্রিবেলায় কি এমনি এমনি বের হয়ে যাই বাড়ি থেকে? আমি কাজের সন্ধানেই ঘর থেকে বের হই। কি এমন কাজ করতে রাত্রিবেলা তোমাকে যেতে হয়? চুরি চামারি করছো নাকি? সেটা তোমাকে বলবো না। তোমার জন্য একটা উপহার আমি ঠিক সময় হলেই দেব। তুমি শুধু দেখতে থাকো, ধীরে ধীরে আমাদের অবস্থা কেমন আবার ফিরে আসে।
বাবা, আমাকে পুজোর সময় জামা দেবে তো? দেব না কেন, নিশ্চয়ই দেব। এমন দামি জামা দেব, গোটা গ্রামবাসী দেখলে একেবারে মাথা ঘুরে পড়ে যাবে। এত বড় বড় লেকচার না দিয়ে যাও, নিজের কাজ করোগে যাও, যদি দুটো পয়সা আসে। আর তাড়াতাড়ি গিয়ে চাল ডাল নিয়ে আসো, না হলে কিন্তু আমি আজকে রান্না করতে পারবো না, এই বলে দিলাম। আরে হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি, গিয়ে সব নিয়ে আসছি। আদিত্য রাতের বেলাতে বুড়ির বাড়িতে এসে পৌঁছালো। বাইরে থেকে ডাক দিল, বুড়িমা, আরে ও বুড়িমা, ঘরে ঢুকে বসে থাকলে হবে? দেখে যাও, আজকে রাতে তোমার বাড়িতে আবার অতিথি চলে এসেছে, তাকে একটু আপ্যায়ন করতে হবে না? কে বাবা, মঙ্গল এলি নাকি? আরে কোনো মঙ্গল বুধবার নয়, আমি আদিত্য। আমি তোমার সাথে একটু কথা বলতে এলাম। তা ভেতরে যেতে আপ্যায়ন করবেন না? আদিত্য, আমি তো ঠিক চিনতে পারলাম না। আরে অন্ধকারে দাঁড়িয়ে আমাকে চিনতে পারবে নাকি তুমি? হ্যাঁ, একটু ভেতরে চলো, তারপর না হয় দুজনে মিলে কথা হবে। আচ্ছা, এসো, ভেতরে এসো। আচ্ছা, এবার আমি আসল কথা শুরু করি। কই দাও। দাও মানে? তুমি কি আমার কাছ থেকে কিছু পাবে? অতিথি আপ্যায়ন করবে না? শুনেছি নাকি তুমি অতিথি আপ্যায়ন খুব ভালো করতে পারো। তুমি কি বলতে এসেছো তাড়াতাড়ি বলো, আমার ভালো লাগছে না, ঘুম এসেছে। তুমি লুকিয়ে লুকিয়ে যে কাজ করছো না, আমি সব জানি। যদি আমার হাতে আমি এই মুহূর্তে টাকা না পাই, তাহলে কিন্তু সবাইকে বলে বেড়াবো। তুমি কি বলছো? রাতের বেলা এসে একটা বুড়ি মানুষকে এইভাবে অযথা উত্ত্যক্ত করতে তোমার লজ্জা করে না? আমি তো অযথা এখানে বকাবকি করতে আসিনি। আমি শুধু একটা কথা জানতে এসেছি, ওই ডাকাত মঙ্গল সিংয়ের সঙ্গে তোমার কি সম্বন্ধ? হঠাৎ আদিত্যর মুখে এই কথা শুনে বুড়ি একটু ভয় পেয়ে যায়। কি বুড়িমা, ভয় পেয়ে গেলে? কি গো? হ্যাঁ, ভয় পাবো কেন? তুমি যদি এখানে রাত্রিবেলা আমাকে গল্প শোনাতে আসো, তাহলে কি আমি না করতে পারি? বুড়িমা একদম মিথ্যে কথা বলবার চেষ্টা করবেন আমার সামনে। আমি কিন্তু সব জানি, সব বুঝি। অতএব যা বলবে ভেবেচিন্তে, না হলে কিন্তু আমি পুলিশে যেতে বাধ্য হব। আপনিও জেলে যাবেন, আর আপনার এই ডাকাতও। এইভাবে ভয় দেখানোর পর বুড়ি ভেঙে পড়ল। দয়া করো বাবা, আমি কাউকে কিছু বলবো না। তুমি যা চাও আমি তোমাকে সব দেব। তাহলে টাকা দাও। সেই ডাকাত কালকে তোমার বাড়িতে এসেছিল, আমি জানি। নিশ্চয়ই তোমাকে কিছু না কিছু দিয়ে গেছে। হ্যাঁ, বাবা, এই টাকাটা আমার একটু কাজে লাগবে, তুমি যদি আমাকে একটু দয়া করতে। আমি তোমাকে কি বললাম? হ্যাঁ, হয় তুমি আমাকে টাকা দেবে, নয়তো আমি পুলিশকে সবকিছু জানিয়ে দেব। আমি তোমাকে দিচ্ছি বাবা, আমার কাছে যা টাকা আছে আমি তোমাকে দিচ্ছি, কিন্তু তুমি আমাকে কথা দাও, কোনো কিছু পুলিশকে জানাবে না, আর কাউকে জানাবে না। আমার কথা মতো চললে আমি কাউকে কিচ্ছু জানাবো না। যদি একটু এদিক ওদিক হয়েছে, তাহলে কিন্তু। কেমন আছেন আপনি? তোমাকে ঠিক চিনতে পারলাম না তো। ও হ্যাঁ, মনে পড়েছে, তুমি সেই স্বর্ণকার রাঘব না? হ্যাঁ বাবু, আপনি ঠিক ধরেছেন। আসলে বয়স বাড়ছে তো, তাই জন্য মাথা মাঝে মাঝে উধাও হয়ে যাচ্ছে কিছু। তা তুমি হঠাৎ আমার কাছে কি? দরকার ছিল আপনার সাথে, আপনার সাথে অনেক কথা ছিল আর কি। বলো রাঘব, তোমার কি কথা আছে আমাকে বলো। বাবু, আপনি ঠিক করে ভেবে বলুন তো, এই গ্রামে কি আপনি ছাড়া বড়লোক কেউ ছিল তেমন? আমি বিত্তবান বড়লোকের কথা বলছি আর কি। বলো কি হে রাঘব, আমার যা সম্পত্তি প্রতিপত্তি এ গ্রামে কারোর তেমন নেই। এ গ্রাম কেন, আশেপাশের 4-5টা গ্রাম খুঁজলেও তুমি পাবে না, কিন্তু হঠাৎ তুমি এ কথা জিজ্ঞেস করছো কেন বলো তো? তার কারণ আছে বাবু। আসলে আমাদের গ্রামের ওই বুড়িমা যে জঙ্গলের পাড়ে বাড়িতে একা থাকে না, সে না মাসে অন্তত 2বার করে আমাদের কাছে মূল্যবান জিনিস বিক্রি করে আমার কাছ থেকে টাকা নিয়ে যায়। মূল্যবান জিনিস মানে? কোন জিনিসের কথা তুমি বলছো? বিভিন্ন রকম সোনার অলংকার, তাছাড়াও দামি দামি জিনিসপত্র। আমি প্রথমটা কিছু মনে করিনি, কিন্তু ধীরে ধীরে খুব সন্দেহ বাড়ছে। সন্দেহ তো আমারও হচ্ছে তোর কথা শুনে। আসলে একবার ওর উপর নজর রাখলে ভালো হতো। আমি জিজ্ঞেস করেছিলাম কোথা থেকে পাচ্ছে এসব জিনিস, কিন্তু আমাকে উত্তর দিল না। বলল নাকি সমস্ত জিনিস ছিল তার কাছে, তার ছেলে তো দেখে না, তাই এসব বিক্রি করে খেতে হচ্ছে। এখন ব্যাপারটা হলো, কাজ বাদে তোমার কাছেও সময় নেই, আমারও বয়স হয়েছে, কিন্তু শেষ বয়সে এসে বুড়ি চুরি ডাকাতি শুরু করবে কেন?
সেটা তো আমিও বুঝতে পারছি না। আপনি চিন্তা করবেন না, আমি কিছুদিন একটু খোঁজ খবর রাখি, তারপরে দেখা যাবে। আপনাকে আমি সমস্তটা জানাবো। কি বলছেন কি? আসলে আমাদের আশেপাশের গ্রামের চুরি ডাকাতের ঘটনা ঘটলেও বেশ কিছুদিন ধরে বিভিন্ন জায়গা থেকে, মানে বিশেষ করে অর্থবান মানুষের বাড়ি থেকে বিভিন্ন রকম ধনদৌলত আমরা যদি জানতে পারি বুড়ি কিভাবে এগুলো সংগ্রহ করছে, কার ওর ঘরে যাতায়াত বেশি আছে, তবে কিছু একটা ব্যবস্থা করা যেতে পারে। আপনার একটু নজর রাখুন না, দেখুন না যদি কিছু করতে পারেন। আপনি নিশ্চিন্তে থাকুন। আর রাঘব বাবু তো আছেন, উনি নিশ্চয়ই আমাদের সাহায্য করবেন একটু। অবশ্যই, কেন নয়। তাহলে একটা কাজ করা যাক, আমি বরং কিছুদিন এই বুড়ির উপর একটু নজর রাখি, তারপর দেখি কি হয়। বিশেষ করে ওর ঘরে কার বেশি যাতায়াত আছে সেইটা আমাদের জানা দরকার। আপনি চিন্তা করবেন না, চোরেরা সব সময় রাত্রির বেলাতে এসব কাজ করে। আমি নয় চুপিসারে গা ঢাকা দিয়ে সমস্ত ব্যাপারটা জেনে নিয়ে চলে আসব। ঠিক আছে, তাহলে তাই হোক। পরদিন বাজার থেকে বড় একটা মাছ, তার স্ত্রী এবং মেয়ের জন্য নতুন জামা কাপড়, সমস্ত কিছু নিয়ে আদিত্য বাড়ি ফিরল। কোথায় গেলে তোমরা সবাই? এই দেখো তোমাদের জন্য কি নিয়ে এসেছি, তাড়াতাড়ি বেরিয়ে এসো। তুমি এই এত সব জিনিস বাজার করে নিয়ে এসেছো? আমার যে বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস তো করবে না গিন্নি, যদি আমি ঘরে দুদণ্ড বসে থাকি তখন আমাকে কথা শোনাতে ছাড়বে না। আর আজকে এসব জিনিসগুলো এনেছি, একটু আনন্দ নেই মুখে? হ্যাঁ, আরে না না, আনন্দ থাকবে না কেন? তুমি সব সময় উল্টোটাই বোঝো। বাবা, আমার জন্য নতুন জামা এনেছো? হ্যাঁ রে মা, আনবো না কেন? সবকিছু এনেছি তোদের জন্য। গিন্নি, আর দেরি করো না। কিন্তু তুমি এত টাকা পেলে কোথায়? সেদিন তুমি বললে না রাতের বেলাতে আমি নাকি সময় নষ্ট করতে চাই, কিন্তু আমি বলেছিলাম আমি কাজে যাই। এখন সেটা বিশ্বাস হচ্ছে তো? তুমি যেন আবার ভেবো না আমি চুরি করতে যাই। আমি সেসব ভাবতে যাব কেন? তুমি শুধু শুধু ঝগড়ার সূচনা করছো। তোমার প্রশ্ন শুনে তো সেটাই মনে হলো। কোথা থেকে আবার টাকা পাবো? হ্যাঁ, আমি নিজে রোজগার করেছি, সেইখান থেকে টাকা এনেছি। ঠিক আছে ঠিক আছে, অত কথা বলতে হবে না। তুমি এখন বিশ্রাম করো, আমি বরং রান্না করতে যাই। বাবা, আমার কিন্তু একটা জামা হলে হবে না, প্রত্যেক মাসে আমার একটা করে নতুন জামা চাই। সব হবে মা, তুই কোনো চিন্তা করিস না। মনিকা অনাথ শিশুদের নিয়ে এই আশ্রমটা গড়ে তুলেছে, বহু বছর হয়েছে। অনেক মানুষ নিজের ইচ্ছায় তাদের অর্থ সাহায্য করে যায়, বুড়িও তাদের মধ্যে একজন। বুড়িমা, আসুন আসুন, অনেকদিন পর আপনি এলেন। আমি তো ভাবলাম আমাদেরকে ভুলেই গেছেন। আসলে বয়স হয়েছে তো, তাই সব সময় আর আশা হয়ে ওঠে না। তবে এটা ভেবো না যে তোমাদেরকে আমি ভুলে গেছি। আপনাকে কতবার বলি, একা একা থাকেন, কখন শরীর অসুস্থ হয়ে যায়, কখন বিপদে পড়ে যাবেন। তার থেকে বরং আমাদের কাছে এসে থাকতে পারতেন, কিন্তু আপনি তো আমাদের কথা একটুও শোনেন না। আসলে আমি কারোর ওপর বোঝা হতে চাই না। একাই এভাবে থাকতে থাকতে কোন দিন মরে যাব, তাহলেই আমার জীবন সার্থক হয়ে যাবে। আচ্ছা মা, এই নে, তোদের জন্য এবারে বেশি টাকা আনতে পারলাম না, এই কিছু টাকা এনেছি। আপনাকে এসব দিতে তো আমি বারণ করি। আপনি নিজেই বৃদ্ধ মানুষ, আপনার দেখাশোনা করা আমাদের দায়িত্ব হওয়া দরকার। ওদিকে কিনা আপনি আমাদেরকে দেখছেন। ওরে, এই ছোট্ট ছোট্ট শিশুদের হাসি দেখলে আমার মন ভরে যায়। তুই যে এই অনাথ শিশুদের এনে ওদের লালন পালন করছিস, এটাই অনেক। আমি যতদিন বেঁচে থাকবো ততদিন তোদের সাহায্য করে যাব। তুই দয়া করে আমাকে বারণ করিস না। ঠিক আছে, এখানে দাঁড়িয়ে আর কতক্ষণ কথা বলবেন? চলুন, ওদের সাথে একটু গল্প করবেন। চলুন, আপনার মনটাও ভালো থাকবে। হ্যাঁ মা, চল, ছোট ছেলেগুলোর সঙ্গে গল্প করে তারপর না হয় বাড়ি যাব। আরে ওই আদিত্য, একটুখানি দাঁড়া, তোর সাথে কিছু কথা আছে আমার। হ্যাঁ দাদা, কি বলবে বলো। বলছি, কাজকর্ম তো করিস না কিছু, সারাদিন শুধু এদিক ওদিক ঘুরে বেড়াস। আমি একটা কাজ দেবো, পারবি? তুমি কি আমাকে অপমান করতে ডাকলে? আমাকে তুমি বেকার ছেলে বললে? ওরে না রে না, তুই এই কথাগুলো শুনতে পেলি
আর তারপরে যে কথাটা বললাম সেটা শুনতে পেলি না? একজনকার উপর নজর রাখতে হবে, পারবি? তোমার কি দোকানে তেমন কোনো কাজ চলছে না দাদা এখন? বলিস কি, আমার কাছে এখন অনেক কাজ। তাহলে অন্য মানুষকে বিরক্ত করতে ভালো লাগে? আমি তোকে বিরক্ত কোথায় করলাম? আমি তো তোকে একটা কাজ করবার জন্য বলছি। তুই যদি বিরক্ত হোস তাতে আমি কি করব? দেখো দাদা, আমাকে সব ফালতু কাজ বলবে না। আমি কারোর উপর নজর রাখতে পারবো না। এখন কি আমাকে গোয়েন্দা হতে হবে নাকি? ভালো করে ভেবে দেখ, আমি কিন্তু এই কাজের জন্য তোকে টাকা দিতাম বিনামূল্যে, কিন্তু তোকে দিয়ে কাজ করাতাম না। আমি ভেবে দেখেছি, তোমার টাকা তোমার কাছেই রাখো, আমার কোনো প্রয়োজন নেই। আর ভবিষ্যতে এরকম করে আমাকে বিরক্ত করবার চেষ্টা করবে না। দুদিন আগে তো আমার কাছে এসে হাত পাততিস, হ্যাঁ? আজকে এত বড় বড় কথা বলে চলে গেল, শালা ব্যাপারটা কেমন হলো? সেদিনই গভীর রাতে রাঘব দৌড়ে এলো হরিপ্রসাদ বাবুর বাড়িতে। বাবু, বাবু দরজা খুলুন, বাবু দয়া করে দরজাটা খুলুন। কি হলো রাঘব? এত রাতের বেলা এখানে চিৎকার চেঁচামেচি করছিস কেন? কি হয়েছে কি? কি আর বলবো বাবু, যা জিনিস দেখে এলাম তার মুখে বলবার না, তাই জন্য আমি রাতের বেলায় আসতে বাধ্য হলাম। সকাল পর্যন্ত অপেক্ষা করতে পারতাম না। তুমি বুড়ির ওখান থেকে এলে নাকি? হ্যাঁ, সেই জন্যই তো আপনার কাছে দৌড়ে এলাম বাবু। আমাদের চোখের সামনে এত বড় কাণ্ড করছিল, আমরা কিছুই বুঝতে পারিনি। কাউকে দেখতে পেলে? আমাদের আদিত্য, ও প্রত্যেক রাতে বুড়ির সাথে দেখা করতে যায়। আজকে আমি দুবার প্রমাণ পেয়েছি। দুবার প্রমাণ পেয়েছিস? কেমন? আমি সকালবেলা একটা বিশাল বড় ভুল করতে যাচ্ছিলাম। আদিত্যর হাতে এই দায়িত্বটা দিতে চাইছিলাম, যাতে সে সময় করে বুড়ির উপর নজর রাখে। বদলে তাকে কিছু টাকাও দিতাম, কিন্তু সে আমার কথাকে অগ্রাহ্য করে চলে যায়, কোনো কথায় কান দেয় না। তারপর আমার তখনই কিছুটা সন্দেহ হচ্ছিল। রাতের বেলায় গিয়ে আমি গাছের আড়ালে দাঁড়িয়ে আছি, হঠাৎ করে দেখছি আদিত্য সেখানে গিয়ে হাজির। বুড়ির সাথে চুপি চুপি ঘরের মধ্যে চলে গেল। তখন আমি বুঝতে পারলাম এরা দুজন মিলে চক্রান্ত করে রাতের বেলায় চুরি করে বেড়ায়। তাহলে প্রথমে আদিত্যকে তুলতে হবে, তারপরে শেয়ানা বুড়িকে। কালকেই পুলিশ নিয়ে এসে দুজনের একটা ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, কালকে একটা ব্যবস্থা করতে হবে বাবু। তারপর ওই বেটা আদিত্যর মুখ আমি বন্ধ করে দেব। ওর খুব বড় বড় কথা হয়েছিল। পরদিন সকালে পুলিশকে সাথে নিয়ে হরিপ্রসাদ এবং রাঘব আদিত্যর বাড়ি এসে পৌঁছলো। হঠাৎ পুলিশ আসতে দেখে সে একটু অবাক হয়ে গেল, একটু ভয়ও পেল। বাবু, আপনারা আমাদের বাড়িতে কিছু হয়েছে নাকি? আদিত্য কোথায়? এত সকালবেলায় তো সে ঘুম থেকে ওঠে না, ওর ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যায়। কিছু বলবেন কি? কেন ঘুম থেকে উঠতে দেরি হয় কেন? সারা রাত কি ঘুম হয় না নাকি ভালো করে? আসলে বাবু, রাতের বেলা একটু কাজ করতে বের হয় তো, সেই কারণেই। তাহলে আর একটা প্রমাণ মিলল, হ্যাঁ? আপনারা যে কথাটা বলছেন তা সঠিক। কিসের প্রমাণের কথা বলছেন বাবু? আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারবেন, বুঝতে পারবেন। আপনি জলদি একবার আপনার স্বামীকে ডেকে নিয়ে আসুন তো। আমরা বেশিক্ষণ এখানে দাঁড়িয়ে থাকতে পারবো না। বাইরে এত কথাবার্তা শুনে আদিত্য ঘুম থেকে উঠে বেরিয়ে এলো। কি ব্যাপার, এত কথা কিসের? আর বাবু, আপনারা এখানে? ওই যে বাবু, চোর বেরিয়ে এসেছে, ওকে এক্ষুনি পাকড়াও করুন। আরে আরে, কি হলো কি? আমি তো কিছুই বুঝতে পারছি না, কি করেছি আমি? সেটা থানায় গিয়ে জানতে পারবে। চল দাদারি, তোর সাথে অনেক কথা আছে। বাবু, বাবু কি হয়েছে বলুন না। ওকে ছেড়ে দিন দয়া করে, ওকে এভাবে ধরে নিয়ে যাবেন না। আমরা গরিব মানুষ, দুবেলা খেতে পারি না। তা তো দেখতেই পাচ্ছি। পুলিশ বাবু, আপনি কারোর কথা শুনবেন না, তাড়াতাড়ি চলুন এখান থেকে। আমি সত্যি বলছি বাবু, আমাকে দয়া করে ছেড়ে দিন। আমি কিছুই জানি না বাবু, আপনারা আমাকে যেটা ভাবছেন আমি তেমনটা নই। মিথ্যে কথা বললে তো আমরা শুনবো না। একটা শুধু কথা বল, ওই বুড়ি তোকে দিয়ে চুরি করায় কেন? আমি সত্যি বলছি বাবু, আমি চুরি করি না, আর ওই বুড়ি আমাকে দিয়ে চুরি করায় না। তুই রাতের বেলাতে কালকে বুড়ির সাথে দেখা করতে গেছিলিস, বা আগেও তো যাওয়া আসা ছিল, এটা কি সত্য? হ্যাঁ বাবু, সব সত্যি, কিন্তু আমি ওর কাছে অন্য কারণে যেতাম, আমি কিন্তু চুরি করতাম না।
যদি বাঁচতে চাস তাহলে গোটা বিষয়টা আমাদের খুলে বল। যদি এক বর্ণ মিথ্যে কথা বলেছিস তাহলে কিন্তু এখান থেকে আর ছাড়া পাবি না। বলছি বাবু, বলছি। আসলে বহুদিন আগে একবার অনেক রাতে আমি কাজ থেকে ফিরছিলাম। সারাদিন কাজ না পেয়ে প্রচণ্ড হতাশ ছিলাম। হঠাৎ করে বুড়ির বাড়ির সামনে আসতেই দেখি একটা ডাকাত মতো লোক বুড়ির ঘরে প্রবেশ করলো। ডাকাত? মানে আমি সেটাই ভেবেছিলাম আর কি। আমি তো ভাবলাম বুড়ির অনেক বিপদ, তাই জন্য এগিয়ে গেলাম তাকে বাঁচাবো বলে। কিন্তু ঘরের পাশে গিয়ে দেখি তারা হাসাহাসি করছে, কথাবার্তা বলছে, খাওয়া দাওয়া করছে। আমি তো একটু অবাক হলাম। তারপর সমস্ত ব্যাপারটা লক্ষ্য করলাম। ওর নাম ডাকাত মঙ্গল সিং। ও যাওয়ার সময় বুড়িকে সোনার রত্ন দিয়ে গেল। মিথ্যে বলছিস না তো? তোর আবার খুব ভালো গল্প বানাতে পারিস তো। না বাবু। আদিত্যর বউ দীপিকা এবং তার মেয়ে রাধা মনের দুঃখে ঘরের দাওয়ায় দুজনে মিলে বসে বসে কান্নাকাটি করছে। ওরে রাধা, তোর বাবাকে ওরা ছেড়ে দেবে তো? ধরে রাখবে না তো? মা, তুমি কান্নাকাটি করো না। আমার খুব খারাপ লাগছে তোমাকে দেখে। আমরা একবার গিয়ে পুলিশ বাবুর পায়ে ধরবো। পুলিশ বাবু ঠিক আমার বাবাকে ছেড়ে দেবে। এদিকে ততক্ষণে আদিত্যকে পুলিশ ধরে নিয়ে যাবার খবর বুড়ির কান পর্যন্ত পৌঁছচ্ছে। বুড়ি আদিত্যর বাড়িতে এসে পৌঁছালো। দীপিকা, আমি খবর শুনলাম আদিত্যকে নাকি পুলিশে ধরে নিয়ে গেছে। হ্যাঁ বুড়িমা, সকালবেলা এসে ওকে তুলে নিয়ে চলে গেল। আমি কিছুতেই আটকাতে পারলাম না। কিন্তু কেন? ওরা কিছু বলে গেছে কি? ওরা নাকি বলল আমার স্বামী রাত্রিবেলা চুরি করে বেড়ায়, সেই কারণে নাকি ওকে আটক করা হলো। তার মানে ওরা নিশ্চয়ই লুকিয়ে লুকিয়ে আমাদের দিকে নজর রাখে। না না, আমাকে কিছু একটা করতে হবে। আজকে রাতের বেলাতে মঙ্গলকে সাবধান করে দিতে হবে যাতে এখানে না আসে। বুড়িমা, আমার সংসারটা যে ভেসে যাবে। এখন আমি কি করব বুড়িমা, কি করব বলুন? তুমি কোনো চিন্তা করো না মা, তোমার স্বামীকে ঠিক ওরা ছেড়ে দেবে। আমি জানি তোমার স্বামী নির্দোষ, ওর কোনো দোষ নেই। আপনি জানেন বুড়িমা, আমি তো অনেকবার ওদেরকে বললাম, কিন্তু আমার কোনো কথা তো ওরা বিশ্বাস করলো না। পুলিশরা সন্দেহের বশে ওকে তুলে নিয়ে গেছে। এখন ওদেরকে প্রমাণ দিতে হবে যে আদিত্য কোনো খারাপ কাজের সঙ্গে জড়িত নয়। তাহলেই সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। আমি নিজে পুলিশের কাছে যাব। দরকার হলে আমি যা দেখেছি সমস্ত প্রমাণ হিসেবে দেব। আপনাকে অসংখ্য ধন্যবাদ বুড়িমা। সকালবেলা পুলিশ আসবার পর থেকে গ্রামবাসীরা আমাদেরকে খারাপ ভাবতে শুরু করে দিয়েছে। কেউ আমাদের ঘর পর্যন্ত আসেনি। প্রচন্ড একা লাগছে নিজেদের। এইটাই হয় মা, বিপদের সময় কেউ পাশে দাঁড়ায় না। আর এসব পুলিশ থানার ব্যাপারে কেউই থাকতে চায় না। তোমরা কেঁদো না, আমি দেখছি কি করা যায়। কেমন আছো বুড়িমা? আবার তোমার হাতের রান্না খেতে চলে এলাম। আজকে আবহাওয়া একটু ঠিকঠাক আছে। কিন্তু ভাই, এদিকে যে অনেক সমস্যার মধ্যে আছি, সমস্যা থেকে কিছুতেই বের হতে পারছি না। সমস্যা? কি সমস্যা হয়েছে আপনার আমাকে বলুন, আমি আপনার সব সমস্যা দূর করে দেব। তুমি যে আমার এখানে আসো সেটা একজন দেখে ফেলেছিল, আমাদের গ্রামের এক ছেলে। এখন তাকে চোর সন্দেহ করে পুলিশে তুলে নিয়ে গেছে। সে কি ব্যাপারটা কেমন হলো? আমি তো চুপি চুপি আপনার কাছে যা আশা করতাম কারো তো জানার কথা নয়। ওই ছেলে একবার হয়তো লুকিয়ে দেখে ফেলেছিল, তখন টাকার লোভে আমাকে এসে প্রতিদিন ধমক দিত। প্রতি রাতে আমার কাছ থেকে টাকা নিয়ে যেত। আমি কিছুই বলতে পারতাম না। কিন্তু তুমি আজ পর্যন্ত আমাকে বললে না সোনার গহনা বিক্রি করে টাকা নিয়ে তুমি কি করো? আমাদের এখানে একটা অনাথ আশ্রম আছে, সেই অনাথ আশ্রমে আমি সমস্ত টাকা দিই। টাকার প্রতি আমার কোনো লোভ নেই, শুধুমাত্র তুমি আমার হাতে কয়েকটা মূল্যবান জিনিস দিয়ে যেতে বলে আমি সাহায্যটুকু করতে পারি। বুড়িমা, আপনাকে যত দেখছি ততই অবাক হচ্ছি। সত্যি আপনার মন এত ভালো। সত্যি বলতে আমি আপনার দুরবস্থা দেখে আপনাকে সাহায্য করবার জন্য এই জিনিসগুলো দিয়ে যেতাম, কিন্তু এখন যখন এত বড় ঘটনা ঘটে গেছে তখন কি করা যায়? তোমাকে কিছু করতে হবে না, এবার যা করবার আমরাই করব। তোমাদেরকে সাথে যেতে হবে আমাদের এক্ষুনি। দয়া করুন, দয়া করুন বাবু, ওকে ছেড়ে দিন, ওকে ধরে নিয়ে যাবেন না।
আর লজ্জা করে না? আপনি একজন বৃদ্ধ মানুষ হয়ে ডাকাত পুষে রেখেছেন। আর ঘেন্না হচ্ছে আপনাকে দেখে। বাবু, আপনি একটিবার আমার কথাটা শুনুন। বুড়িমার কোনো দোষ নেই, সব দোষ আমার। আপনার যা বলবার আমাকে বলুন। যদি ধরে নিয়ে যেতে হয় আমাকে ধরে নিয়ে চলুন। তোকে তো ধরে নিয়ে যাবো রে। তোর সম্বন্ধে অনেক কিছু আমি শুনেছি। তোর জন্য অনেক গ্রামের জমিদারেরা একেবারে ভয়ে জড়ো হয়ে আছে। তোকে তো ছেড়ে কথা বলা যায় না। হ্যাঁ, আমাকে ধরতে পারলে আপনি অনেক পুরস্কার পাবেন, কিন্তু আপনি দয়া করে বুড়িমাকে ছেড়ে দিন, ওনার কোনো দোষ নেই। বাবু, আপনি একটিবার আমার কথা শুনুন। ও ডাকাত হতে পারে, কিন্তু ওর কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। তার মানে ও ডাকাতি জিনিসপত্রগুলো কোথায় নিয়ে যাবেন আপনি জানেন? যারা গ্রামের শয়তান জমিদার, তাদের কাছ থেকে সমস্ত জিনিস চুরি করে গরিব মানুষদের মধ্যে বিলিয়ে দেয়। আপনি একটু খোঁজ নিয়ে দেখবেন। আর আপনাকে তো মাঝে মাঝে সোনার অলংকার উপহার দিয়ে যেত, সেগুলো আপনি কি করেছেন? এখানে একটা অনাথ আশ্রম আছে, বুড়িমা সেই সোনার গহনা বিক্রি করে যে টাকা পায় সেই টাকা সেখানে দান করে। তাই নাকি? আপনি তাহলে রাঘবের কাছে সোনার অলংকার বিক্রি করেন? হ্যাঁ দারোগা বাবু, আমি মোটেও মিথ্যে কথা বলছি না। দরকার হলে আপনি খবর নিয়ে দেখতে পারেন। আসলে কি জানেন তো, এসব জমিদার মোড়লদেরকে আমিও খুব একটা দেখতে পারি না। আমি ছোট থাকতে এদের দ্বারা অনেক অত্যাচারিত হয়েছি। অনেক গরিব ছেলে ছিলাম তো আমি। ঠিক আছে, আপনাদের কথা না হয় বিশ্বাস করলাম। আপনারা যা করছেন বেশ করছেন, চালিয়ে যান। বাবু, আমার একটা অনুরোধ আছে। আপনি দয়া করে আদিত্যকে ছেড়ে দেবেন। নিশ্চয়ই দেব। তবে ও হয়তো আপনাকে হুমকি দিয়ে টাকা আদায় করতো, তাই না? তার জন্য কিছুদিন জেলের মধ্যে থাক। বেড়া কাউকে সাহায্য করবে না, অথচ কেউ কিছু করতে গেলেই ভাগ বসাতে চাইবে। আপনার মতো পুলিশ আমি কোনোদিন দেখিনি। অন্য কোনো পুলিশ হয়তো বা আমাকে হাতের কাছে পেলে পুরস্কারের টাকার লোভে আমাকে এতক্ষণে ধরিয়ে দিত, কিন্তু আপনি ওই যে বললাম না, আমি জানি গরিব হওয়ার কি কষ্ট। দুদিন পর আদিত্যকে ছেড়ে দিয়েছে এই খবর পেয়ে হরিপ্রসাদ এবং রাঘব দুজনে মিলে থানায় এসে রাগারাগি করল। আপনার সাহস হয় কি করে ওকে ছেড়ে দেওয়ার? যা করেছি বেশ করেছি। আপনার অনুমতি নিতে হবে নাকি? আপনি আমাকে হুমকি দেবেন না। মুখ সামলে কথা বল পুলিশের বাচ্চা। তুই কার সাথে কথা বলছিস জানিস? তা আপনারা যদি এভাবে গালিগালাজ করেন তাহলে মঙ্গল সিং এর পরবর্তী লক্ষ্য হয়তো আপনারা হতে পারেন। হঠাৎ করে সকাল উঠে দেখবেন মূল্যবান জিনিস সব হাওয়া। সেগুলো সহ্য করতে পারবেন তো? না হবে বলছি না, হতেও তো পারে। হ্যাঁ সদা আমাকে হুমকি দিচ্ছিস? হুমকি নয়, সাবধান করছি। আপনি সাবধান হয়ে যান, না হলে কিন্তু অনেক দুর্গতি আছে। পালিয়ে চলুন বাবু, এর সঙ্গে বেশি কথা বাড়িয়ে লাভ নেই। শেষকালে দেখা যাবে সোনা দানা সব চুরি হয়ে গেছে, রাস্তায় বিক্রি হয়ে যাবে যে। তারা আর বেশি কথা না বাড়িয়ে সেখান থেকে চলে যায়। পুলিশ মনে মনে হাসতে থাকে। বেড়াদের মানুষের প্রতি দরদ থাক আর না থাক, নিজেদের মূল্যবান ধন সম্পদের প্রতি প্রচুর দরদ। ভালো ভালো।